হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু হোমোনিমস। দেখো, হোমোনিমস এর অর্থ হলো একই ধরনের কিছু শব্দ। হোমো শব্দের অর্থ হলো একই, সেম। দেখো, হোমোনিমস দু ধরনের হয়ে থাকে। এক হলো হোমোফোনস আর আরেকটা হলো হোমোগ্রাফস। আজকে আমরা দেখব হোমোগ্রাফস। হোমোফোনস এর অর্থ হলো একই ধরনের শব্দ, অর্থাৎ শুনতে একই রকম মনে হয় কিন্তু স্পেলিংটা আলাদা হয়। যেমন TWO2, TOO2, TO2। তো এগুলো নিয়ে আমরা খুব একটা কনফিউজড হই না, কিন্তু যখন শব্দটার বানানটাও একই থাকে, অর্থাৎ স্পেলিংটাও একই থাকে আর শুনতেও একই রকম লাগে কিন্তু অর্থটা আলাদা হয়, তখনই আমরা কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা দেখব কিছু হোমোগ্রাফস। তো হোমোগ্রাফস হলো ওই শব্দগুলো যে শব্দগুলোর বানান একই থাকে কিন্তু অর্থ আলাদা হয়, কখনো কখনো উচ্চারণটাও আলাদা হয়। তো আজকে প্রত্যেকটা হোমোগ্রাফকে, প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা কতগুলো অর্থে একই ধরনের ওয়ার্ডকে ব্যবহার করতে পারি, অর্থাৎ বানানটা একই কিন্তু অর্থ ভিন্ন। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করা হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো সাবজেক্ট। আমরা সবাই এর একটা অর্থ খুব ভালো করে জানি। এর একটা অর্থ হলো বিষয়। ফর এক্সাম্পল, ইংলিশ আমার প্রিয় বিষয়। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটারই অন্য একটা অর্থ। দেখো, সাবজেক্টের আর একটা অর্থ হলো প্রজা। ফর এক্সাম্পল, রাজার প্রজারা তাকে মান্য করেন। দ্য কিংস সাবজেক্টস ওবে হিম। দ্য কিংস সাবজেক্টস ওবে হিম। দেখো, এখানে সাবজেক্টের অর্থ হলো প্রজা। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটারই আর একটা অর্থ। দেখো, সাবজেক্টের আর একটা অর্থ হলো বিষয়বস্তু। আমরা ফর্মাল লেটার লেখার সময় চিঠিটা লেখা শুরু করার আগে ওপরে লিখি বিষয়বস্তু, সাবজেক্ট। ফর এক্সাম্পল, ছবিটির বিষয়বস্তু হলো সততা। দ্য সাবজেক্ট অফ দ্য ফিল্ম ইজ অনেস্টি। দ্য সাবজেক্ট অফ দ্য ফিল্ম ইজ অনেস্টি। ছবিটির বিষয়বস্তু হলো ভালোবাসা। The subject of the film is love. এবার আমরা দেখবো এই ওয়ার্ডটারই অন্য আর একটা অর্থ। দেখো, এই ওয়ার্ডটার আর একটা অর্থ হলো শিকার হওয়া। যদি আমি বলি তিনি জনসাধারণের সমালোচনার শিকার হয়েছিলেন, he was subjected to public criticism. He was subjected to public criticism. যদি আমি বলি বন্দীরা নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিলেন, the prisoners were subjected to cruel treatment. The prisoners were subjected to cruel treatment. তো তোমরা বুঝতে পারছো এই একটা ওয়ার্ডের আমরা কতগুলো অর্থ ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ওয়ার্ডটাকে আমরা কতগুলো অর্থে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা, সেটা হলো বাক্য। যদি আমি বলি এই শব্দটা দিয়ে একটা বাক্য তৈরি করো, make a sentence with this word. Make a sentence with this word. এবার আমরা দেখব এই ওয়ার্ডটারই অন্য আর একটা অর্থ। এই ওয়ার্ডটার আর একটা অর্থ হলো সাজা দেওয়া বা শাস্তি দেওয়া। ফর এক্সাম্পল, বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছিলেন। The judge sentenced him to life imprisonment. The judge sentenced him to life imprisonment. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সাজা 10 বছর কমানো হয়েছিল। দেখো, এখানে কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করছি না, এখানে কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে একটা নাউন হিসাবে ব্যবহার করছি। তো সেন্টেন্সটা কি হবে? His sentence was reduced to 10 years. His sentence was reduced to 10 years. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কতভাবে ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডটাকে আমরা শাস্তি আবার সাজা দুভাবেই ব্যবহার করতে পারি, আবার এই ওয়ার্ডটাকে আমরা বাক্যের অর্থেও ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো অবজেক্ট। দেখো, অবজেক্টকেও আমরা সেন্টেন্সে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা যে অর্থটা দেখবো সেটা হলো বস্তু। যদি আমি বলি সে একটা খুব সুন্দর শিল্পের বস্তু কিনেছিল, she bought a beautiful object of art.
she bought a beautiful object of art. দেখো আমরা সেন্টেন্সের বাক্যের কর্ম হিসাবেও অবজেক্টকে ব্যবহার করে থাকি, অর্থাৎ কর্মের অর্থেও অবজেক্টকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, প্রতিটি বাক্যের একটা অবজেক্ট দরকার, একটা কর্ম দরকার। Each sentence needs an object. Each sentence needs an object. এবার আমরা দেখবো এই ওয়ার্ডটার অন্য আরেকটা অর্থ। দেখো এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে বিরোধিতা করা এই অর্থেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তিনি ধারণাটার কঠোর বিরোধিতা করেছিলেন, he strongly objected to the idea. He strongly objected to the idea. দেখো এই ওয়ার্ডটার আরেকটা অর্থ হলো উদ্দেশ্য, অর্থাৎ সেন্টেন্সে আমরা উদ্দেশ্যের অর্থেও এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের আরো ভালো মানুষ তৈরি করা। The object of education is to make us better human beings. The object of education is to make us better human beings. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জীবনে তার প্রধান উদ্দেশ্য হলো গরিবদের সাহায্য করা। His main object in life is to help the poor. His main object in life is to help the poor. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কতগুলো অর্থে অবজেক্টকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো বার্ক। আমরা অনেকেই জানি কুকুরের ঘেউ ঘেউকে, অর্থাৎ কুকুরের ডাককে আমরা বার্ক বলে থাকি। ফর এক্সাম্পল, কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করেছিল। দ্য ডগ বিগ্যান টু বার্ক লাউডলি। দ্য ডগ বিগ্যান টু বার্ক লাউডলি। আবার এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে গাছের ছাল বোঝাতেও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস গাছের ছালকেও আমরা বার্ক বলে থাকি। ফর এক্সাম্পল, গাছের ছাল গাছকে পোকামাকড় থেকে রক্ষা করে। দ্য বার্ক প্রোটেক্টস দ্য ট্রি ফ্রম ইনসেক্টস। দ্য বার্ক প্রোটেক্টস দ্য ট্রি ফ্রম ইনসেক্টস। আবার বার্ককে আমরা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বোঝাতেও ব্যবহার করে থাকি, অর্থাৎ সেন্টেন্সে আদেশের সুরে হুকুম করার অর্থেও আমরা বার্ককে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমাকে হুকুম করো না, আমি তোমার চাকর নই। ডোন্ট বার্ক অর্ডার্স অ্যাট মি, আই এম নট ইয়োর সার্ভেন্ট। ডোন্ট বার্ক অর্ডার্স অ্যাট মি, আই এম নট ইয়োর সার্ভেন্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা বার্ককে, এই ওয়ার্ডটাকে কতভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো লাইট। সেন্টেন্সে আমরা লাইটকে অনেকগুলো অর্থে ব্যবহার করে থাকি। দেখো, লাইটকে আমরা সেন্টেন্সে আলোর অর্থে ব্যবহার করে থাকি, এটা অনেকেই জানে। ফর এক্সাম্পল, যদি আমি বলি পড়াশোনার জন্য আলোটা খুবই ম্লান ছিল। দ্য লাইট ওয়াজ টু ডিম টু স্টাডি। দ্য লাইট ওয়াজ টু ডিম টু স্টাডি। এবার আমরা দেখবো লাইটের অন্য আরেকটা অর্থ। দেখো, লাইটকে আমরা জ্বালানোর অর্থেও ব্যবহার করে থাকি, জ্বালিয়ে দেওয়ার অর্থেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, অনুগ্রহ করে ল্যাম্পটা জ্বালিয়ে দাও। প্লিজ লাইট দ্য ল্যাম্প। প্লিজ লাইট দ্য ল্যাম্প। দেখো, লাইটকে আবার আমরা হালকা এই অর্থেও ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো জিনিস হালকা এই অর্থেও আমরা সেন্টেন্সে লাইটের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তার ব্যাগটা হালকা ছিল, ভারী নয়। His bag was light, not heavy. His bag was light, not heavy. তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমরা কতগুলো অর্থে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ফেয়ার। আমরা প্রায় সেন্টেন্সে ফেয়ার এই ওয়ার্ডটাকে বিভিন্ন অর্থে ব্যবহার হতে দেখি। এর একটা অর্থ হলো ফর্সা। ফর এক্সাম্পল, তার গায়ের রং ফর্সা। She has a fair skin tone. She has a fair skin tone. দেখো, এই ওয়ার্ডটার অন্য একটা অর্থ হলো মেলা। যদি আমি বলি আমরা একটা বই মেলায় গিয়েছিলাম, we went to a book fair. We went to a book fair. দেখো, এই ওয়ার্ডটার আরো একটা অর্থ হলো ন্যায্য। যদি আমি বলি ওটা মোটেও ন্যায্য নয়, that's not fair at all. That's not fair at all. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো লাই। সেন্টেন্সে লাইকে আমরা মিথ্যে কথা বলা এই অর্থে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমার বাবা মাকে মিথ্যে বলো না। ডোন্ট লাই টু ইয়োর প্যারেন্টস। ডোন্ট লাই টু ইয়োর প্যারেন্টস। দেখো, এই ওয়ার্ডটাকে আমরা শোয়ার অর্থেও ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দুপুরে খাওয়ার পরে সে সোফায় শুতে পছন্দ করে।
He likes to lie on the sofa after lunch. He likes to lie on the sofa after lunch. দেখো লাইকে আমরা রিমেনের পরিবর্তে বা স্টের পরিবর্তেও ব্যবহার করে থাকি, অর্থাৎ থাকা এই অর্থেও আমরা লাইকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সত্যিটা চিরকাল গোপন থাকবে না। The truth will not lie hidden forever. The truth will not lie hidden forever. তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা লাইকে তিনটে অর্থে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট হোমোনিমস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা হোমোনিমসকে তোমরা বুঝতে পেরেছো। তো এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর এবার এগুলোর বিভিন্ন রকম অর্থ দেখে আমার মনে হয় তোমরা আর কনফিউজড হবে না। দেখো এরকম প্রচুর ওয়ার্ড রয়েছে, একটা ভিডিওতে সমস্ত ওয়ার্ড কভার করা কখনোই সম্ভব না। আমি পরে আরো কিছু ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা আরো কিছু এরকম ওয়ার্ড পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.